খেলাফত মজলিসের আমিরে মজলিস এবং মহাসচিব সহ সকল নেতাকর্মীদেরকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আসলে গতানুগতিক সিরাতের আলোচনা করতে চাচ্ছি না, একটু ডিফারেন্ট, একটু ভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এবং আমি বিগত 6 মাস পূর্বে ডক্টর তারেক আস-সুলাইদান উনি কুয়েতের একজন বড় আলেম এবং পরবর্তীতে আমেরিকাতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন এবং পিএইচডি করেন। ওনার একটা লেকচার থেকে এম্পাওয়ারিং উম্মাহ এবং কনফ্রন্টিং লিডারশিপের উপরে একটা লেকচার শুনতে গিয়ে আমার এই আলোচনাটার আজকের সূচনা। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় এসেছিলেন যখন মক্কা ছিল পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে ধনাঢ্য অঞ্চলের একটা। আমরা প্রায় শুনি তখনকার মক্কাতে মানুষরা বা পুরুষরা তাদের সন্তান এবং পরিবারকে নিয়ে মরুভূমিতে গিয়ে দাফন করে আসতো ক্ষুধার যাতনায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কথা না, ইটস বিফোর দি টাইম অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই ঘটনা ঘটেছিল। ঘটনাটা ছিল এমন যে পার্সিয়া এবং রোমান, আমরা জানি ইরান যেটা সাসানীয় সাম্রাজ্য এবং রোমান যেটাকে আমরা বাইজান্টাইন সাম্রাজ্য বলি, এই দুটো সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচাইতে বড় এবং সবচাইতে সেরা সাম্রাজ্য। তারা দুইটা সাম্রাজ্য মিলে 700 বছর ধরে একটা লং টাইম ওয়ারকে কন্টিনিউ করছে। এবং আল্লাহ তাআলা বলছেন কোরআনে, গুলিবাতে রোম, যে রোমানরা যে আজকে ডিফিটেড হলো, পরাজিত হলো, এরা আবার ফিরে আসবে 6 থেকে 9 এর মধ্যে, অর্থাৎ বেজোড় সংখ্যার মধ্যে, 3 থেকে 9 এর মধ্যে, আদনাল আরদ। এবং সেটা হবে কোথায়? যে জায়গাটা হবে রেড সি অঞ্চল, অর্থাৎ যেটা নিচু এবং কাছাকাছি আরবের। রোমানদের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যটা আমি একটু বলি নাই, আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন, কারণ আমি একটু জিওপলিটিক্স নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিওপলিটিক্সকে কেন্দ্র করে তার নবুয়তের জীবনকে পরিচালনা করছেন এবং তিনি যে প্রচন্ড মাত্রায় রাজনৈতিক একজন ব্যক্তি ছিলেন এবং তার পলিটি ছিল অত্যন্ত উঁচু দরের চিন্তার, সেই জিনিসটাকে আমি একটু ফোকাস করতে চাচ্ছি। সেটা হলো যখন রোম এবং পার্সিয়া দুইটা সাম্রাজ্য যুদ্ধ করতেছিল, তখন পারস্য রোমের প্রায় সব অঞ্চল দখল করে নিয়েছিল। কোন কোন অঞ্চল? রোমের তিনটা শহর ছিল, আমাদের যেমন ঢাকা ক্যাপিটাল, রোমের এরকম 3টা সাম্রাজ্য ছিল। একটা ছিল রোমে, যেটা ইটালি, একটা ছিল কনস্টান্টিনোপল যেটা হলো বর্তমান ইস্তাম্বুল, আরেকটা ছিল আরবের এই অঞ্চলটাতে, সেটা হলো দামেস্ক। এবং আরেকটা রোমের আরেকটা বড় শহর ছিল, সেটা ছিল ধর্মীয় শহর, সেটার নাম ছিল জেরুজালেম, যেটা এখন আমাদের ফিলিস্তিন, বাইতুল মাকদিস। এই জিনিসগুলো রোমানদের থেকে পার্সিয়া কেড়ে নিয়েছিল। কোন কোন জায়গাটা কেড়ে নিয়েছিল? প্রথমত তারা ইজিপ্ট, বর্তমান মিশর, এই জায়গাটা দখল করে নেয়, দামাস্কাস দখল করে নেয়, এবং তারা জেরুজালেম দখল করে নেয়, ওই দিক থেকে ইয়েমেনকে দখল করে নেয়। সো আমরা সবাই জানি সিল্ক রোড নামে একটা রুট ছিল, সেই সিল্ক রোডে ব্যবসা হতো কিসের? সিল্কের। চাইনিজরা সিল্ক উৎপন্ন করতো। অন্যদিকে এই ভারত থেকে ব্ল্যাক পিপার, মানে হলো কি, যে গোলমরিচ আমরা দেখি, এই গোলমরিচের দাম ওই সময়ে 1 কেজি সোনার চাইতে 1 কেজি গোলমরিচের দাম বেশি ছিল। সো ইন্ডিয়া থেকে এই গোলমরিচ যাইতো। আপনারা খুব বিখ্যাত একটা বই আছে একজন হিন্দু পণ্ডিতের, এই মশলার যুদ্ধ নামে, পড়লে খুব মজা পাবেন, বইটা পড়ে দেখতে পারেন। সো এই যে বিষয়টা, এই সিল্ক রোডের সাথে কানেক্টিভিটি ছিল ইউরোপের, মানে রোমকে পার্সিয়ানরা বা সাসানীয় সাম্রাজ্য চাইলো যে সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে কাট অফ করবে, সেজন্য তারা তাদের সিল্ক রোডটাকে কাট করলো, সিল্ক রোডটা বন্ধ করে দিল। এই যে বন্ধ করে দিল, এরপরে এই সিল্ক রোডের মাত্র আবার রোমানদের কাছে এই সম্পদ পৌঁছাবে কিভাবে? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রেট গ্র্যান্ডফাদার আবুল হাশিম ইবনে আব্দে মানাফ, উনি সর্বপ্রথম মক্কা থেকে ইয়েমেন যান এবং পারস্য সাম্রাজ্যের যে দখলকৃত নেতারা ছিল, পারস্য সাম্রাজ্য যে ইয়েমেনকে দখল করছে, সেখানে যে নেতারা ছিল তাদের সাথে একটা চুক্তি নবায়ন করেন। সেই চুক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, লিইলাফি কুরাইশদের সেই চুক্তি, এটা আব্দে মানাফের সেই কথা বলা হয়েছে। আব্দে মানাফ পার্সিয়ানদের সাথে একটা বাণিজ্যিক চুক্তি করেছিল এবং ইলাফিহিম, যখন সে ওইখান থেকে পণ্য কিনে নিয়ে এসে মক্কাতে নিয়ে আসলো, পারস্যের সাথে তার চুক্তি ছিল সে কোন পণ্য কোন ইউরোপিয়ানদের কাছে বিক্রি করতে পারবে না, অর্থাৎ রোমানদের কাছে বিক্রি করতে পারবে না। তাহলে সে কি করবে? তার ভাইদের কাছে সেই পণ্য বিক্রি করতো এবং সেই ভাইরা গাজা, বর্তমান সময়ে যে গাজা, আমরা যে গাজাকে দেখি যেখানে ইসরায়েলের হামলা করছে, সেখানে এই পণ্য বিক্রি হইতো, তার ভাইরা এটাকে পণ্য করতেন। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন কি ইলাফিহিম, এবং সে ওই কুরাইশদের মধ্যে থেকে আব্দে মানাফ পার্সিয়ানদের সাথে যে চুক্তি করছে, সেই চুক্তিটা আবার তার ভাইদের সাথে করছে, যেন সে রোম সাম্রাজ্যের দিকে তারা ব্যবসা বাণিজ্য করে থাকে। তো ওই সময় ছিল আরবের সবচেয়ে রমরমা অবস্থা, ইকোনমি ছিল এত হাই, পৃথিবীর সবচেয়ে সেরা ইকোনমির একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিফোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের সাহিত্য ছিল সবচেয়ে সেরা সাহিত্য। আমরা এখনো জানি আরবি সাহিত্য পড়তে হলে তাদের সেই সাবা মুআল্লাকাত পড়তে হয়। এখনো পশ্চিমের ইউনিভার্সিটিগুলোতে আরবির উপরে যারা উচ্চতর দক্ষতা নিতে যায়, অল আর গোজ টু দি সাবা মুআল্লাকাত। এই যে বিষয়টা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এরপরে কি হলো? মক্কার মানুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপরে নির্যাতন করা শুরু করলো। So there is a first migration, the hijra, awwalu ma yuhajir, যেটা হলো প্রথম হিজরত, যেটা সেখানে কে সর্বপ্রথম হিজরত করেন? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, ওকে ফাইন। আমরা যদি চিন্তা করি যে আমরা সবাই জানি একটা নতুন ঘটনা, সেই ঘটনাটা কি? যে সাহাবীদের উপরে অত্যাচার করার কারণে তারা হিজরত করছেন। আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা কোথায় পাইছেন যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর উপর অত্যাচার হয়েছে?
জাফর ইবনে আবু তালিব, রাসূলের চাচার ছেলে, আপন চাচাতো ভাই, সে হিজরত থেকে সাবিসিনিয়ায়। Why? So why the migration?